নমস্কার। নজরে বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র, আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আজকে আমরা যে বিষয় নিয়ে সুমন বসুরায়ের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকালের ঘটনা এবং আজ দিল্লির কি পরিস্থিতি রয়েছে সেই সম্বন্ধে যদি একটু বলি। দেখেন, আমরা জানি যে দিল্লির যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন মনীষ সিসোদিয়া, তাকে কিন্তু আগেই গ্রেপ্তার করা হয়েছে একদম। এবং এবার যেটা হলো সেটা অনেকটাই নজিরবিহীন, যে একজন মুখ্যমন্ত্রী পদে যিনি রয়েছেন তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটল। যদিও এর প্রেক্ষাপট কিন্তু আগেই তৈরি হয়ে গিয়েছিল, বহুবার তাকে সমন পাঠানো হয়েছে এবং তিনি যাননি, এবং আদালতও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কোনো রকম রক্ষা কবচ দেয়নি। অর্থাৎ আদালতের যেটা পর্যবেক্ষণ ছিল যে অরবিন্দ কেজরিওয়াল তিনি ইডি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করুক, কিন্তু দেখা গেছে যে তিনি যে কারণেই হোক যেহেতু পৌঁছতে পারেননি, ফলে আটঘাট বেড়েই কিন্তু ইডি তারা কিন্তু নেমেছিল, সিবিআই তারা কিন্তু নেমেছিল এবং তারা গ্রেপ্তার করেছে। এবং আজকে আমরা জানি যেটা আদালতে পেশ করা হয়েছে, এবং আদালতে 10 দিনের জন্য তাদের নিজেদের হেফাজতে রাখার একটা কিন্তু আবেদন করেছে। এখনো পর্যন্ত তথ্য আসেনি যে এই যে মামলা, সেই মামলায় কি অগ্রগতি হলো। তবে এর পরিপ্রেক্ষিতে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির যে ইস্যু, সেই দুর্নীতির ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু একেবারে আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু জিরো টলারেন্স নীতি কিন্তু নিয়েছে। এবং শুধু যে দিল্লি তা কিন্তু না, আজকে দেখা যাচ্ছে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। গত প্রায় 48 ঘন্টা ধরে আমাদের এক মন্ত্রী তার ভাইয়ের বাড়িতে কিন্তু আয়কর দপ্তর তারা তল্লাশি চালাচ্ছে। আজকে মন্ত্রীর বীরভূমের বাড়িতে তল্লাশি শুরু করেছে, বা আমরা জেলার জন্য যেই জন্যই হোক ইডি আধিকারিকরা কিন্তু ঢুকেছেন, এবং সেই সময় তিনি উপস্থিত ছিলেন না, তিনি গ্রামের বাড়িতে ছিলেন, এবং তাকে কিন্তু তলব করা হয়েছে যে আপনাকে আসতে হবে। এবং এই যে ঘটনা, এবং তিনি কিন্তু রওনা দিয়েছেন, এই পর্যন্তই খবর ছিল। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইডি সিবিআই যে তৎপর হচ্ছে, শুধু তাই নয়, আদালতও কিন্তু তাদেরকে কোনো ধরনের রক্ষা কবচ দিচ্ছে না। শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বা অভিষেক ব্যানার্জিকে যখনই কিন্তু সমন করা হয়, তিনি অনেক সময় যেতে পারেন, অনেক সময় যেতে পারেন না, কিন্তু পরবর্তী সময় তিনি কিন্তু গিয়ে ইডি আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেন। হয়তো সেই কারণেই কিন্তু শীর্ষ আদালত অভিষেক ব্যানার্জিকে ভোটের যে সময়, সেই সময় কিন্তু রক্ষা কবচ দিয়েছেন। অর্থাৎ যদি তদন্তে কেউ সহযোগিতা করে তাহলে কিন্তু তাকে দেখা যাচ্ছে তাকে যে মানে কঠোর যে অবস্থান, সেই অবস্থান কিন্তু নিতে পারছে না, বা আদালতও কিন্তু তার পাশে দাঁড়াচ্ছেন, তাকে সুরক্ষা কবচ দিচ্ছেন। অন্যদিকে যদি কেউ বারবার সমন ফেল করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি 2 জন মন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কিন্তু জেলের মধ্যে চলে গিয়েছেন, এবং পরবর্তীতে তাদের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। আবার যদি দেখি তাহলে দেখতে পাবো আরেক মন্ত্রী মলয় ঘটক, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, তাকে বারবার কিন্তু তদন্তে সহযোগিতা করবার জন্য নোটিশ পাঠানো হয়েছে, এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত অসুস্থতার কারণে বা অন্য বিভিন্ন কারণ দেখে তিনি কিন্তু পৌঁছননি, এবং মনে করা হচ্ছে যে তিনি শীঘ্রই হয়তো তদন্তে সহযোগিতা করবেন, না হলে তার বিরুদ্ধেও যে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে না তার কিন্তু নিশ্চয়তা নেই। সুতরাং ইডি সিবিআই কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে বিভিন্ন যে দুর্নীতি ইস্যুগুলি এসেছে তার মধ্যে। এবং এর মাঝখানে আরো একটা কিন্তু ঘটনাক্রম কিন্তু ঘটছে, যেটা কিন্তু অনেকের নজরে কিন্তু আসেনি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যদি দেখি, সেটা দেখবো যে রাজ্য সরকারের যারা আমলা রয়েছে বা পুলিশ অফিসার রয়েছেন, জেলা প্রশাসনে যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করার একটা কিন্তু অভিযোগ ওঠে। এবং এই যে অভিযোগগুলো ওঠে, এর জন্য কিন্তু একটা কঠোর আইন কিন্তু আসতে চলেছে, এবং সেই আইনের মাধ্যমে আইপিএস এবং আইএএস অফিসার যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের হয়ে কাজ করতে বাধ্য হবেন, এবং কেন্দ্র সরাসরি তাদেরকে কিন্তু নিয়োগ
করবেন এবং তাদের যে কাজ সেই কাজ তারা দায়বদ্ধ থাকবেন কেন্দ্রের কাছে, এরকম একটা কিন্তু বিল আসতে চলেছে। এবং সেটা সম্ভবত যতদূর জানা যাচ্ছে যে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু কার্যকর হয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের যে প্রশাসনিক পদে যারা রয়েছেন, তারাও কিন্তু আগামী দিনে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে এবং তার পরিপ্রেক্ষে কিন্তু তারাও আগামী দিনে রেডারে থাকবেন এবং তারা কিন্তু বাধ্য থাকবেন। কেন এর আগে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে যারা আইপিএস অফিসার রয়েছেন, আইএএস অফিসার রয়েছেন, তারা কেন্দ্রের সঙ্গে কিন্তু একটা বিতর্কে জড়িয়ে গেছেন বা তাদেরকে নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। আগামী দিনে এই সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু দুর্নীতি যে ইস্যু, সেই দুর্নীতি ইস্যুতে তারা যদি দেখা যায় যে দুর্নীতি যারা করছেন বা অভিযুক্ত আছেন তাদের পাশে দাঁড়িয়ে যদি কোনো সাংবিধানিক যদি কোনো ক্ষমতা বলে তারা যদি সেই অপপ্রয়োগ করে তাহলে কিন্তু তারা একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে। সুতরাং এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হচ্ছে এবং জুলাই মাস থেকে যদি সত্যি সেই বিল বলে, যদি দেখা যায় আইএস এবং আইপিএস অফিসাররা সরাসরি কেন্দ্রের কাছে দায়বদ্ধ হচ্ছে এবং কেন্দ্রের মাধ্যমেই তারা কিন্তু কার্য পরিচালনা করছেন, তাহলে কিন্তু যে বিষয়টি উঠে আসবে সেটা হচ্ছে এখন যেই ধরনের অভিযোগ আনা সম্ভব হচ্ছে সেই অভিযোগগুলি কিন্তু আর আনা সম্ভব হবে না। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে অনেকেই ভেবেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হবে না, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, কিন্তু তাকেও কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বা সেই যে সাহস, সেই সাহস কিন্তু দেখিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অর্থাৎ আগামী দিনে এটা কিন্তু একটা নজির হয়ে থাকবে এবং অপরাধ করার ক্ষেত্রে বা তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখতে পাবো রাজনৈতিক নেতা নেত্রীদের, তেমনটাই মনে করা হচ্ছে। আপনারা শুনলেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী কালকে গ্রেপ্তার হয়েছিল এবং সেই বিষয়ে কিন্তু আলোকপাত করলেন সুমন বসু রায়। এই মুহূর্তে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কংগ্রেস কিন্তু তাদের যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করেছেন। একদমই তাই। প্রথম প্রার্থী তালিকা যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 8 জনের নাম কিন্তু এসেছে এবং উত্তরবঙ্গ থেকে 3 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যেটা কংগ্রেসের প্রার্থী তালিকা। ফলে দীর্ঘদিন ধরে যে কংগ্রেসের মধ্যে একটা ধোঁয়াশা ছিল কে প্রার্থী হতে পারেন, কোথায় কে প্রার্থী হতে, সেটা কিন্তু কিছুটা হলেও আমরা কিন্তু পরিষ্কার হয়েছে। ফলে কর্মীরা, কংগ্রেসের যারা কর্মীরা তারা কিন্তু উজ্জীবিত অবস্থায় নেমে পড়েছেন ময়দানে। এটা একটা কিন্তু ভালো দিক কংগ্রেসের জন্য। তারা পশ্চিমবঙ্গে প্রার্থী দিচ্ছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হচ্ছে, বিশেষত উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলিতে তাদের একটা বড় সমর্থক রয়েছে এবং সেই সমর্থনের জায়গাতে তারা কতটা প্রভাব ফেলতে পারবেন, এর ভোট বাক্সে তাদের কতটা প্রভাব ফেলবেন, কোন জায়গাতে তারা জয়ী হতে পারবেন তা নিয়ে কিন্তু চর্চা চলবে এবং কংগ্রেস কতটা মানুষের মধ্যে দাগ কাটতে পারেন এবং সাংগঠনিকভাবে তারা কতটা প্রস্তুত রয়েছে তা কিন্তু এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রমাণিত হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বামফ্রন্ট প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কংগ্রেসও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করলো, বিজেপিও প্রথম দফার যে প্রার্থী তালিকা 20 জনের সেটা কিন্তু ঘোষণা করেছে আগে। কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় প্রার্থী তালিকা কিন্তু কংগ্রেস এবং যেমন ভাবে যদি আমরা দেখি যে বামফ্রন্ট এবং তৃণমূল তো একসঙ্গে পুরো প্রার্থী তালিকা ঘোষণা, কিন্তু বিজেপির পক্ষে এখনো কিন্তু যে পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এখনো আলোচনা করা পর্যন্ত। তবে বেশ কয়েকটি নাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যেগুলি উল্লেখযোগ্য নাম এবং যেগুলি কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ভোটে অবতীর্ণ হচ্ছেন। যেমন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উত্তর কলকাতা, সেখানে তাপস রায় যে দাঁড়াচ্ছেন সে ব্যাপারে কিন্তু অনেকেই আর সন্দেহ করছেন না। একইভাবে যদি আমরা দেখি বারাসত কেন্দ্র, সেখানেও যে রানীমা দাঁড়াচ্ছেন সেখানে কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে, কেন রানীমা সেখানকার তিনি ইতিমধ্যে কিন্তু প্রচারে নেমে পড়েছেন। অন্যদিকে যদি আমরা দেখি সেটা ব্যারাকপুর কেন্দ্র, ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং এর যে টিকিট পাওয়া নিশ্চিত সেটা কিন্তু তার হাবভাবে বোঝা যাচ্ছে। জলপাইগুড়ি যেখানে সব প্রথম দফার ভোট রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, অনেকে বলছে কে প্রার্থী হবে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে জয়ন্ত রায় কিন্তু শিলমোহর পড়েছেন, জয়ন্ত রায় কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন, ডাক্তার জয়ন্ত কুমার রায়। কেন মানুষ
সে জন্য তিনি দাবি করছেন যে তিনি কাজ করেছেন এবং তার কাজে কিন্তু সন্তুষ্ট মানুষ, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। যদিও বেশ কয়েক জায়গাতে দেখা গেছে বিক্ষিপ্তভাবে কিছু বিক্ষোভ হয়েছে, তাকে দেখা যায় না বলে কেউ কেউ নিখোঁজের পোস্টারও কিন্তু তার বিরুদ্ধে ফেলেছে। কিন্তু এগুলোকে আমল দিতে হয়তো বিজেপি নেতৃত্ব রাজি নয়, তাদের কাছেও একটা মানে নিচু তলার থেকে একটা রিপোর্ট তো যায়, সেই রিপোর্টের ভিত্তিতে হয়তো জয়ন্ত রায় শেষ মুহূর্তে এখানেই প্রার্থী হচ্ছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকা মোটামুটি কিন্তু প্রস্তুত রয়েছে। কিছু জায়গাতে নিশ্চয়ই কোনো সমস্যা বা কিছু নাম নিয়ে কিন্তু এখনো আলোচনা হয়নি, সেই জন্য হয়তো ঘোষণা করতে পারেনি। আজ অথবা কালকের মধ্যে বিজেপি কিন্তু তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে। কারণ আর সময়ও নেই, আজ 22 তারিখ, কাল 23 তারিখ, 25 তারিখের মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তাদের যে আবেদন পত্র সেগুলো কিন্তু তুলতে হবে এবং তোলার পরে 27 তারিখ পর্যন্ত টাইম পাওয়া যাবে মনোনয়ন পত্র জমা দেওয়া। সুতরাং আমরা যদি দেখি উত্তরবঙ্গের এই 3 জেলা বা আসনের ক্ষেত্রে, সুতরাং সময়ও কম। সেই সময়ের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে এই যে একটা মানে জমজমাটি লড়াই, কার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে। যেমন ডায়মন্ড হারবার কিন্তু এখনো কিন্তু আইএসএফ ঘোষণা করেনি সেখানে কে দাঁড়াচ্ছে, বিজেপি ঘোষণা করেনি সেখানে কে দাঁড়াচ্ছে। অর্থাৎ একটা জমজমাটি লড়াই বেশ কয়েকটি কেন্দ্রে, তমলুক কেন্দ্রে ইতিমধ্যে দেবাংশুকে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে প্রচারে নেমে পড়েছে। এবং আজকে একটা মজার ঘটনা ঘটেছে যে দেবাংশু ভট্টাচার্য যিনি তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু মজা করে একটা পোস্ট করেছেন যে তার বাড়িতে সাপ এসেছে। কারণ আমরা জানি যে অভিজিৎ গাঙ্গুলি যিনি বিচারক পদ থেকে অবসর নিয়ে, স্বেচ্ছা অবসর নিয়ে তিনি কিন্তু রাজনীতির ময়দানে নেমেছেন এবং মনে করা হচ্ছে তমলুকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং তিনি বলেছিলেন যে আমি কিন্তু চন্দ্রবোরাসা। সুতরাং এই যে একটা বিষয়, সেটাকে মজা করে তিনি বলেছেন সাপ পাওয়ার পর যে প্রার্থী তালিকায় বিজেপির কিন্তু ঘোষণা হলো না, কিন্তু আমার বাড়িতে সাপ চলে এলো। অর্থাৎ বিজেপির প্রতিনিধিরা কিন্তু আমার এখানে চলে এসেছে এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বন দপ্তর তাকে নিতে চলে আসবে। তো সুতরাং কিন্তু দেখা যাচ্ছে ভোট যত আগাচ্ছে এরপরে আমরা দেওয়ালে দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কার্টুন দেখতে পাবো, বিভিন্ন ধরনের ছড়া দেখতে পাবো, বিভিন্ন মুখরোচক কিন্তু শব্দ বন্ধ আমরা দেখতে পাবো এবং সেই নিয়ে কিন্তু জোর জল্পনা হবে, সেই জোর কিন্তু আলোচনা হবে। অর্থাৎ ভোট উৎসব একদম বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে কিন্তু ভোট উৎসবের যে আবহাওয়া, যে গন্ধ, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, সে রং কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা রয়েছি আপনাদের সাথে, আর ভোট উৎসব নিয়ে আরো যেসব বিস্তারিত আলোচনা আমরা সেগুলোও করব। কিন্তু এখন একটা বিষয় নিয়ে আলোচনা আমাদের সত্যিই প্রয়োজন, কারণ আমরা জলপাইগুড়ি শহরে গত 2-3 দিন আগে দেখেছি একটি 5 তলা বহু তলে রঙের কাজ হচ্ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পেরেছি যে উইদাউট সেফটি বেল্ট, উইদাউট হেলমেট দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছিল শ্রমিকদের দিয়ে। আর আজ চিত্রটা বদলে গেল আমরা খবর করার পর। আমরাই কিন্তু প্রথম খবর করি এবং আমরাই খবর দেখাই যে এইভাবে উইদাউট হেলমেট, উইদাউট সিকিউরিটি এত বড় বিল্ডিং এ কি করে কাজ হচ্ছে। আজ কিন্তু তার একদম উল্টো চিত্র দেখলাম। সে বিষয়ে আপনাদের সামনে সবিস্তারে বলছেন সুমন বসু রায়। দেখেন, একদমই ভালো কথা যে রঙের উৎসব, দোলের উৎসব, তার মাঝখানে কিন্তু আরো একটি রঙের আমরা যদি খবর সেটা নিয়ে আলোকপাত না করি তাহলেই কিন্তু নয়। সেটা একটি 5 তলা বিল্ডিং এবং থানার কাছে, জলপাইগুড়ি পৌরসভার যিনি পৌর মাতা রয়েছে তার বাড়ির কাছাকাছি অবস্থিত। সেই জায়গাতে দেখা যাচ্ছে একটা 5 তলা বিল্ডিং এবং সেই বিল্ডিং এর রং করা হচ্ছে। শ্রমিকদের ন্যূনতম যে সুরক্ষা কবচ দেওয়া দরকার সেটা নেই, মাথায় তার না আছে কোনো সুরক্ষা টুপি, না ছিল বেল্ট বান্ধা, এমনকি দড়ি নিয়েও কিন্তু তারা কিন্তু নিজেদেরকে সুরক্ষিত করেননি। যেটা কিন্তু সাধারণভাবে দেখা যায় যে কোনো অন্য কোনো ইকুইপমেন্ট না পাওয়া গেলে অন্তত কোমরে একটা দড়ি বেঁধে সেটা দিয়ে যাতে সেফটি বিষয়টা দেখা হয়, কোনো কিছুই কিন্তু ছিল না। কাজ চলছিল জোর কদমে। সেই খবর সম্প্রচার হয় কারণ সাধারণ মানুষ, এলাকাবাসীরা তারা চ্যানেল বাংলাকে খবর দেয় যে এই ধরনের একটা কিন্তু ঘটনা ঘটছে। এবং যেহেতু জলপাইগুড়ি শহরে এর আগে বহু প্রাণ কিন্তু শ্রমিকের চলে গেছে এই বিপজ্জনকভাবে কাজ করতে গিয়ে, তারপরেও হুঁশ ফেরেনি শহরবাসী। সেই খবর পেয়ে যখন চ্যানেল বাংলার প্রতিনিধি যায় তখন কিন্তু দেখা যায় সেখানে সত্যি এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই খবর সম্প্রচারের পর 2 দিন কিন্তু সেই আবাসন কর্তৃপক্ষ তাদের যে কাজ, সেই কাজ কিন্তু বন্ধ রাখে এবং মনে করা হচ্ছে যে কাজ
যারা সেই আবাসিকরা ছিলেন তারা কিন্তু বুঝতে পারেননি যে শ্রমিকরা হয়তো এইভাবে কাজ করবেন, বা যিনি দায়িত্বে ছিলেন, যিনি কাজ করাচ্ছিলেন সেই আবাসনের পক্ষে, তার একটা গাফিলতি হয়তো ছিল। কিন্তু সেই বিষয়টিকে তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা কিন্তু কাজ বন্ধ করে দেয়। এটা মানে সেই আবাসনের যারা আবাসিক রয়েছে তাদেরকে সাধুবাদ দিতে হবে, তারা কিন্তু নিজেদের ভুল স্বীকার করেছেন এবং তারা দুদিন কাজ বন্ধ রেখে বাকি যে ইকুইপমেন্টগুলি লাগবে, অর্থাৎ সুরক্ষা টুপি, তারপরে আপনার সেফটি বেল্ট, সমস্ত কিছু সংগ্রহ করে এবং করার পরে আজ থেকে কিন্তু আবার কাজ করছেন এবং দেখা যাচ্ছে যে একদম সুরক্ষা কবচ নিয়ে সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে। ফলে শ্রমিকদের মধ্যে একটা কিন্তু বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে, তাদের যে ভয়ের মধ্যে একটা কাজ করতে হচ্ছিল সেই ভয় কিন্তু কেটে গেছে। আমরা আশা করব যে আগামী দিনে যাতে আমাদের এই ধরনের খবর আর সম্প্রচার করতে না হয়, সবাই যেন সচেতন হয়। আজকে আমি কিন্তু ধন্যবাদ জানাবো চ্যানেল বাংলার মাধ্যমে সেই বহুতল আবাসনের যারা আবাসিক রয়েছে তাদেরকে, তাদের কিন্তু বিলম্বিত হলেও বোধোদয় হয়েছে এবং এই যে তাদের দেখে বাকিরাও যেন শেখে এবং শিখে তারা যেন এরপর থেকে যখনই এই ধরনের কাজ করানো হবে শ্রমিকদের দিয়ে, তাদের পরিবারের কথা মাথায় রেখে তারা যেন সুরক্ষা কবচ তাদেরকে দিয়ে তারপরে যেন কাজগুলি করায়, বা শ্রমিকদের যে যারা কাজ করাচ্ছেন তারা সেইগুলি সংগ্রহ করে দিবে, যাতে তাদের এই ধরনের কোনো কাজ করতে গিয়ে বিপদ না আসে, পরিবারগুলি যাতে পথে বসে না যায় পরবর্তীতে। সেই বিষয়টি দেখার জন্য আমরা কিন্তু শহরবাসী এবং সারা বাংলা সবাইকে কিন্তু অনুরোধ করব। কেন জানেন, গার্ডেন রিচে কি ঘটনা ঘটে গেল, এই ধরনের একটা মানে সামান্য যে বিষয়, সেই সামান্য বিষয় কিন্তু অনেক সময় একটা বড় আকার নেয়। কেন এরকম বিল্ডিং তো আমরা যেটা দেখেছি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে বহু আছে বা বহু বেআইনি হচ্ছে, তো সব বিল্ডিং তো ভেঙে পড়ে না, হঠাৎ দেখা যায় একটা কিছু ভেঙে গেলো। সবচেয়ে বড় কথা, বাংলা বিশেষ করে কলকাতা বা উত্তরবঙ্গ যদি দেখি, আমরা জানি যে এটা ভূমিকম্প প্রবণ কিন্তু এলাকার মধ্যেই পড়ে, সুতরাং যে কোনো সময় কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রশাসনকে কিন্তু এগিয়ে আসতে হবে। এবং আদালত কিন্তু বারবার বলছে যে যারা বিপজ্জনক বিল্ডিংগুলি আছে এগুলো ভেঙে ফেলার জন্য বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, তারপরেও কেন ভাঙা হচ্ছে না সেটা কিন্তু একটা রহস্যের ব্যাপার। এই বিষয়ে কিন্তু অনেকেই অভিযোগ করেন উত্তরপ্রদেশের দিকে, অনেকে আবার বলেন সেটাই সঠিক যে যোগী সরকার অবৈধ যত নির্মাণ আছে সেগুলি কিন্তু বুলডোজার চালিয়ে কিন্তু ভেঙে দিচ্ছেন। এই নিয়ে কিন্তু একটা উত্তরপ্রদেশ সরকারকে অনেকে বুলডোজার সরকারও বলে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক। কেন, যাতে ভবিষ্যতে এর মাধ্যমে হাজার হাজার মানুষ বা বহু মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তারা কিন্তু উদ্যোগ নিচ্ছে। আমার মনে হয় বাংলার সরকারকে এই উদ্যোগ কিন্তু নিতে হবে, যেইখানে বেআইনি বিল্ডিং নির্মাণ থাকবে সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। যারা সেই বিল্ডিং বানিয়েছেন সেই সব প্রমোটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। এই ব্যাপারে কিন্তু স্থানীয় যারা কাউন্সিলর তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ তারাই সবার আগে কিন্তু জানেন যে কোথায় কোন নির্মাণ হচ্ছে এবং কোনটা অবৈধ নির্মাণ হচ্ছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক, আমাদের যেটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু একটু বহুতল থেকে আমরা শিখতে পেলাম। সেই সঙ্গে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে, কেন ইতিহাস থেকেই তো আমরা শিখি। যেমন গার্ডেন রিচে যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দুর্ঘটনা হঠাৎ আসে, বলে কয়ে আসে না, এবং সেই দুর্ঘটনা ঘটলে কি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা আশা করব আর আমাদের এই ধরনের খবর সম্প্রচার করতে হবে না, সবাই সচেতন হবেন এবং সুরক্ষা কবচ দিয়ে শ্রমিকদের এই বিপজ্জনক জায়গাগুলিতে কাজ করাবেন। একদম ঠিক, আপনারা শুনলেন। আজকে আপনাদের সাথে সরাসরি আমরা ছিলাম নজরে বাংলার থেকে। আমরা প্রতিদিন আপনাদের সাথে থাকব, নানান খবর, ভোটের খবর এবং আলাদা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য নমস্কার।